নির্বাচন বানচালের তো নানা রকম ষড়যন্ত্র আছেই। সেটা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে একটা পক্ষ তো চায় যে আমরা যেন নির্বাচন পর্যন্ত পৌঁছাতে না পারি, সেই পক্ষটা সক্রিয় আছে নানা কায়দায় নানা ভঙ্গিতে, এবং সেটার জন্য উনি সবাইকে সতর্ক করেছেন। এবং সেই সতর্কতাটা এমন না যে মাত্র 2-1 দিন আগে করেছেন, এটা উনি প্রথম থেকেই বলে আসছেন যে এই বছরটা আমাদের জন্য যা এত গুরুত্বপূর্ণ একটা বছর, যে আমাদেরকে যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে থাকতে হবে। এটা যুদ্ধটা আসলে উনি কিন্তু একটা বক্তব্যে এটা বলেছেন যে এই বছরটা আমাদেরকে যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে কাটাতে হবে, এবং এই যুদ্ধটা কিন্তু জনযুদ্ধ, আমাদের প্রত্যেকের যুদ্ধ। এটা কোনো সরকার বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ না, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের যুদ্ধ। কারণ নির্বাচনটা যেহেতু আমাদের প্রত্যেকটা নাগরিকের চাওয়া, এই যুদ্ধটাও আমাদের প্রত্যেকটা নাগরিকের। সো আমি যদি এখানে দেখি যে এর আগে তো নির্বাচনকালীন একটা প্রস্তুতির ব্যাপার থাকে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা প্রস্তুতির ব্যাপার থাকে, কিন্তু যেহেতু এবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে, তাহলে আপনাদের সেই প্রস্তুতিটা অনেক আগে থেকে নেওয়া দরকার, কারণ আপনাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্রটা মোকাবেলা করতে হবে। সেই জায়গায় আপনাদের আসলে আপনারা কতটুকু প্রস্তুত এবং কতটা সফলভাবে কাজটা করতে পারছেন? কারণ আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সাফল্য ব্যর্থতা তো নির্বাচনের সময় আপনারা দেখতে পাবেন, কিন্তু ষড়যন্ত্রটা মোকাবেলার কথা যদি আপনি বলেন, আমরা তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা গুরুত্বপূর্ণ মিটিং, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছিল, যার পরে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়টা মানুষকে জানিয়েছিলাম। তখনও কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এরকম কোনো ঘোষণাও আসে না, এবং সেখানে কিন্তু দুটো জিনিস পরিষ্কারভাবে বলা হয়েছে যে একটা জাতীয় নির্বাচনে সাধারণত এক ধরনের থ্রেট থাকে, সেই থ্রেটটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষ হয়। এটা সবসময় বাংলাদেশে যে কোনো নির্বাচনে এটা হয়ে থাকে। এবার বাড়তি যেটা থ্রেট অ্যাসেসমেন্ট করে যেটা বাড়তি হিসাবে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা শক্তি দেশের বাইরে থেকেও ইন্ধন দিচ্ছে, দেশের ভিতরে থেকেও একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে যে এই নির্বাচনটা যাতে বানচাল করা যায়। থ্রেট অ্যাসেসমেন্টের কিন্তু মধ্যে কিন্তু এটাও পরিষ্কারভাবে এসেছে, এবং এটাকে মোকাবেলা করার জন্য যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া দরকার সেগুলোও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছে। তারা কিন্তু নিয়মিতভাবে তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, প্রস্তুতি তো আছেই, নতুন করে নিয়োগও দেওয়া শুরু হয়েছে অলরেডি নির্বাচনকে সামনে রেখে। ইতিমধ্যেই আপনার পুলিশ, এই ধরনের ঘটনা যদি থামানো না যায় তাহলে সেটা তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। না, নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বে, কিন্তু আমরা বিশ্বাস করি যে নির্বাচনের সময়ের আগেই এই পরিস্থিতিটা যথেষ্ট উন্নতি ঘটবে। 300 আসন নির্বাচনের সময় মব ভাগ হয়ে যাবে, মানে মবকে নিয়ন্ত্রণ না করে মব ডিভাইডেড হয়ে যাবে, এই তথ্যটা এটা আসলে ঠিক কীরকম? মানে মব নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু মব ডিভাইডেড হয়ে যাবে। আপনার কি মব ডিভাইড হয়ে যাবে? সেই প্রশ্ন তো আপনার আসলে ওনাকেই করা উচিত, মন্তব্যটা উনি করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে মবকে সংজ্ঞায়িত করাটা প্রথমত জরুরি। সংগঠিত জনতা হলেই যে আপনি সেটা মব, সেটা মানে যে কোনো কিছুকে মব বলে চালিয়ে দেওয়াটাও কিন্তু এক ধরনের মব। মানে একটা মানে অনুষ্ঠানে এক মব শব্দটা যদি আপনি 15-20 বার উচ্চারণ করেন, এটাও কিন্তু এক ধরনের মব। আপনার মব যেটা, মবটাকে আপনি সংজ্ঞায়িত করেন। দেশের মানুষের তো সংগঠিত হওয়ার অধিকার আছে, মানুষ সংগঠিত হবে, এটা তার রাজনৈতিক অধিকার। তার সংগঠিত হয়ে সে যদি কোনো ভায়োলেন্ট অ্যাক্ট করে বা ভায়োলেন্সের সম্ভাবনা তৈরি হয়, সেটাকে আপনি মব বলবেন। অবশ্যই ভায়োলেন্স। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এটা তো মব না, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এটা অবশ্যই মব, কিন্তু আপনি এখন যে প্রশ্নটা করছেন এটা তো নির্বাচনকালীন সময়ের কথা। উনি একটি মন্তব্যের একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে মবকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, তখন তিনি বলেছেন 300 আসনে মব সন্ত্রাস ভাগ হয়ে গেলে তাদের মোকাবেলা করা কঠিন হবে না। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে উনি কি মন্তব্য করেছেন আমি আপনার কাছেই জানলাম, এবং উনি কোন প্রেক্ষিতে মন্তব্য করেছেন আমি পুরোটা না জেনে এই বিষয়ে আমার মন্তব্য করাটা সমীচীন হবে না। আপনি এ বিষয়ে যদি আরও পরবর্তী ব্যাখ্যা আপনার প্রয়োজন হয় তাহলে আপনার নির্বাচন কমিশনে যোগাযোগ করবেন। আমার দিক থেকে আমি যেটা বলতে পারি যে আমাদের আসলে প্রথমত মবটাকে সংজ্ঞায়িত করাটা খুব জরুরি, কারণ মবটাকে যদি আমরা সংজ্ঞায়িত না করতে পারি তাহলে আসলে কোনটা মব আমরা চিহ্নিত করতে পারবো না, এবং মবটাকে চিহ্নিত না করলে মবটাকে যে আয়রন হ্যান্ডে যে দমন করার যেটা আমরা কথা বলছি, যেটাকে আসলে আমাদেরকে দমন করতে হবে আমাদের সমাজের শৃঙ্খলা ধরে রাখতে হলে, সেটা খুব কঠিন কাজ হয়ে যাবে আপনার। এই জন্যই প্রথমত নির্বাচনকালীন সময়ে আপনার অনেক মানুষ অনেকভাবে সংগঠিত হবে, রাজনৈতিক সভা হবে, সমাবেশ হবে, রাজনৈতিক দলগুলো মিছিল করবে, জনগণের কাছে দলবদ্ধভাবে তারা ভোট চাইতে যাবে।
তো এগুলোর মধ্যে যখন কেউ ভায়োলেন্ট হয়ে যাবে তখন তাকে আপনি মব বলবেন, কিন্তু সে যদি সংগঠিতভাবে মানুষের কাছে ভোট চাইতে যায় সেটাকে আপনি মব বলবেন কিনা। তো আপনি যদি মানে শুরুতেই এক সংঘবদ্ধ কেউ হলেই যদি তাকে মব বলে দেন তাহলে তো আপনিও পক্ষপাতিত্ব এক কিন্তু দুষ্ট আইন আচরণ হাতে করলেন। তুলে নেওয়ার যে প্রবণতা আমি আমরা সেটাই দেখছি, বলছি, আইন হাতে তুলে নিলে বা আইন হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে বা আশঙ্কা তৈরি হলে বা আপনি যদি আঁচ করতে পারেন যে এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, অবশ্যই সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। সেই পদক্ষেপ না নিলে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি মানুষের সংঘবদ্ধ হওয়ার অধিকারকে মব বলেন বা মানুষ সংঘবদ্ধ হলে, নির্বাচনকালীন সময়ে তো মানুষ সংঘবদ্ধ হবে, এটা তার রাজনৈতিক অধিকার, রাজনৈতিক কর্মসূচি, সংঘবদ্ধভাবে সে তার রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, এটা প্রত্যেকেই। এখন আপনার পছন্দ না হলে আপনি তাকে মব বলে দেবেন, আপনি আবার সে অন্য কেউ সংগঠিত হলে বা যে কোনো একটা রাজনৈতিক নির্বাচনকালীন সময়ে যদি বিচ্ছিন্ন কিছু সংঘাত সহিংসতা ঘটেও, সেটা যেটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, সেটাকেও আপনি মব বলে এমনভাবে চিৎকার চেঁচামেচি বা ন্যারেটিভটা তৈরি করা হবে যাতে মনে হবে যে সব গেল, বাংলাদেশে আর নির্বাচন বোধহয় আর হচ্ছে না। তো এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে এটা আসলে এই ধরনের সংস্কৃতিটাকে আরো বেশি উস্কে দেয়।